একটা রাজা কতটুকু অত্যাচারী হলে মানুষ প্রতিবাদ করে সেই রাজাকে এই বাড়ি থেকে বের করে দেয়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান খান জুয়েল। আজকে চলে যাব সেই অত্যাচারিত জমিদারের রাজবাড়িতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সাথে আছি আমি আরিয়ান খান জুয়েল। আমরা 5 জন মিলে আজকে যাব জমিদার বাড়িতে। তার জন্য প্রথম পল্লী বিদ্যুৎ আসলাম, এসে একটা অটো নিলাম। অটো দিয়ে আমাদের প্রথম যেতে হবে নবীনগর। নবীনগর যাওয়ার পরে আমরা গাড়ির জন্য অনেক ওয়েট করলাম, গাড়ি পাইতেছি না। অটোওয়ালা বলতেছে, মামা সেখানে তো আপনারা যেতে পারবেন না, ওইখানে গাড়ি সহজে যায় না। তারপরে বললাম যে আচ্ছা কি করা যায়। এক সিএনজি কে বললাম যে মামা যাইবেন? মামা বলতেছে হ্যাঁ, ভাড়া চাইল উনি 500 টাকা। তারপরে আমরা 500 থেকে 400 টাকা ফুরিয়ে আমরা গাড়িতে উঠলাম। উঠে রাস্তার দুই পাশে এত সুন্দর ভিউ দেখতেছি, আসলে খুবই ভালো লাগতেছে। এরকম একটা জমিদার বাড়ি যাব, এর আগে কখনো সেই জমিদার বাড়ি যায় নাই, মানুষের মুখে শুনছি। রাস্তার পাশে তাকায় দেখি নতুন একটা ফ্যাক্টরি হইতেছে। এই ফ্যাক্টরিটা যদি হয় এলাকার মানুষের অনেক উপকারে আসবে, এলাকার মানুষ এখানে চাকরি বাকরি করে খেতে পারবে। তারপরে আমরা গ্রামের ভিতর দিয়ে যাইতেছি। গ্রামটা এত সুন্দর, কি বলবো, শহরে থাকি এরকম সুন্দর গ্রাম কিন্তু আমরা দেখতে পারি না। আসলে গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা আপনাকে মুগ্ধ করবে। আমি অটো থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছি যে এত সুন্দর দৃশ্যটা যদি আমি না দেখতে পারি আর ক্যামেরা বন্দি না করতে পারি, সেটা আমার ভিউয়ার্সদের আমি দেখাবো কিভাবে। কিন্তু সবচেয়ে ভালো লাগছে এখানে একটা দোকান দেখুন, 3 রাস্তার মোড়ে দোকানটা গ্রামের ভিতরে। এরকম দোকান শুধু গ্রামে গেলেই দেখা যায়। অটো থেকে নেমে তারপরে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যে গ্রামের কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে সব আজকে দেখব। কিন্তু সময় আমাদের পেরিয়ে যাচ্ছে। এখানে একটা দেখুন চাং আছে, চাঙে আমি বসে রইলাম, এটা খুবই ভালো ছিল। তারপর ওরা বলতেছে যে আমরা কত দূর হাঁটবো। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু গন্তব্য জমিদার বাড়ি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জমিদার বাড়ি দেখার চেয়ে এই গ্রামের মেট্রো পথ ধরে যদি হাঁটি এর সাথে এটাই বেশি ভালো লাগবে। তার জন্য অনেকক্ষণ ধরে গ্রামের মেট্রো পথ ধরে হাঁটতেছে আর ভিডিও করতেছে যে এত সুন্দর গ্রাম। আসলে শহর আর গ্রামের ভিতরে এটাই পার্থক্য, গ্রামের মানুষ খোলামেলা গাছতলে বসে থাকে। তো একটা টিউবওয়েল পেলাম গ্রামে বহুদিন পর, আজ থেকে প্রায় 15-20 বছর পরে এরকম একটা টিউবওয়েল দেখলাম গ্রামে। এসে দেখি টিউবওয়েলের এখন পানি খাবে। আসলে টিউবওয়েলের পানি যে টিউবওয়েলের পানির মতো মোটরের পানি কিন্তু অতটা স্বাদ লাগে না, অসাধারণ। পানি খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে, যে গ্রামটা আজকে ভালো করে দেখবো। দেখার পরে এই গ্রাম থেকে যাব। এখানে আমরা কিছু ছবি টবি তুললাম, ছবি তোলার পরে বলতেছি চলো সামনে যাই। কিছুটা সামনে যাওয়ার পরে দেখলাম একটা গাছ, এই গাছে ফল ধরছে। এই ফলটা আমরা ছোটবেলায় বিশ্বাস ছিল যে এটা খাইলে মানুষ নাকি পাগল হয়ে যায়, কিন্তু আসলে না। এটা দেখি ঢাকা শহরে বিক্রি হয়, সবজি হিসাবে মানুষ রান্না করে খায়। এই ফলটা আপনাদের গ্রামের ভাষায় কি নামে ডাকে অবশ্যই জানাবেন। আমাদের গ্রামে বলে কুটুরা গাছের ফল। এই ফলটা দেখুন। তারপরে আমরা সামনে হাঁটতে গেলাম, গ্রামের এলোমেলো পথ ধরে হাঁটার পরে দেখুন কত সুন্দর কলা গাছ। এরকম রাস্তায় যে আপনি হাঁটেন আপনার মনটা জুড়িয়ে যাবে, কারণ সহজে এরকম গাছগাছালি গ্রামেই দেখা যায়, যেটা শহরে দেখা যায় না। তারপরে এখানে আমরা কিছু ছবি টবি তুললাম, ছবি তোলার পরে একটু ভিডিও করলাম। সামনে পড়লো বিশাল এক বট গাছ। এই বট গাছটার ইতিহাস জানতে চাইলাম এক ভাইয়ের কাছে। উনি বলল যে এই বট গাছটার বয়স সর্বনিম্ন 200 থেকে 250 বছরের উপরে হবে। তারপর আমরা হোটেলে গেলাম, হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই জমিদার বাড়িতে ঢুকবো এখন। এটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যদি কেউ যেত তাহলে তাকে ধরে এনে অনেক নাকি নির্যাতন করা হতো। যদি কারো পায়ে জুতা থাকতো বা মাথার উপরে ছাতা থাকতো, জমিদারে সেগুলো সহ্য হতো না, তাকে ধরে এনে অনেক টর্চার করা হতো, এমনকি তাকে মেরে ফেলাও হতো। এই জমিদার বাড়ির ভিতরে ঢুকবো এখন। আমি নজরুলকে বললাম তুমি টিকিট নিয়ে আসো। নজরুল টিকিটের জন্য লাইনে সিরিয়ালে দাঁড়ায় আছে। এত সিরিয়াল ভাই, আজকে বন্ধের দিন, মানুষ এত মানুষ আসছে কি বলবো, হিসাবের বাইরে। নজরুলের অনেকক্ষণ সিরিয়ালে থাকার পরে আমি বললাম যে আর তো সহ্য হচ্ছে না, বলে আর একটু ওয়েট করো। এইখানে দেখুন বাইক রাখার জন্য একটা বিশাল জায়গা আছে, এখানে আপনি বাইক রেখে ভিতরে ঢুকতে পারবেন বাইক রাখার জন্য। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমার বন্ধু নজরুল কিন্তু টিকিট পাইলো ফাইনালি। তো এই টিকিটটা পাওয়ার পর অনেক ভালো লাগতেছে, যেহেতু আজকে ঈদের 3য় দিন, হাজারো দর্শক আসছে, লাখ লাখ মানুষ আসছে কিন্তু এই জমিদার বাড়ি দেখার জন্য। টিকিটটা গেটে জমা দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করলাম। যে জমিদার বাড়িতে প্রবেশ তো দূরের কথা, গেটের সামনে দিয়ে মানুষ যেতে পারতো না, জুতা পায়ে এবং কি মাথায় ছাতা দিয়ে। আজকে আমরা সেই জমিদার বাড়িতেই কিন্তু প্রবেশ করতেছি দেখার জন্য। আসলে এটা এক অত্যাচারিত জমিদার, যে জমিদার মানুষের উপরে কত না অত্যাচার করতো, কত না ট্যাক্সের জন্য মানুষকে মারধর করতো। আজকে সে দুনিয়াতেই নাই।
তার বংশধররা আছে, যেটুকু জানতে পারলাম তারা নাকি ইন্ডিয়াতে চলে গেছে। এখন এই জমিদার বাড়িটা সরকারিভাবে লিস্ট দেওয়া আছে, যে কারণে এখনকার মাত্র 30 টাকার বিনিময়ে আপনি এই জমিদার বাড়িতে ঘুরে ফিরে দেখতে পারবেন। এমনকি জমিদাররা যেই টয়লেট ব্যবহার করতো সেই টয়লেটে আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন এই বাড়িটার না কত ইতিহাস আছে। এই গ্রামের মানুষ এত অত্যাচারিত হয়েছে। একটা কথা আছে, যতই আপনি অত্যাচারিত হন, এই পৃথিবীতে মাত্র আপনি আসছেন 70-80 বছরের জন্য, আপনার কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তারপরেও একটা এই বাড়ির ইতিহাস আছে। এই বাড়ি থেকে জমিদাররা যখন মানুষ অত্যাচার করতো, অতিরিক্ত কোনো মুসলিম মেয়ে যদি 18 বছর হতো, তখনই কিন্তু তাকে জোর করে ধরে নিয়ে আসা হতো, অত্যাচার করা হতো। আজকে তারা কিন্তু দুনিয়াতে নাই, তারপরেও কিন্তু এই বাড়িটা রয়ে গেছে ইতিহাস সাক্ষী হয়ে, যে একটা অত্যাচারিত জমিদার ছিল, যে জমিদার মানুষের উপরে অনেক অত্যাচার করত, জোর জুলুম করত। দেখুন তার বাড়িটা আজকে সাধারণ একটা পার্কের মতন হয়ে গেছে। এখানে এখন মানুষ যখন মন চাইতেছে তখনকার কিন্তু আসতে পারতেছে, ঘুরে ফিরে সেই রাজার ইতিহাসটা জানতে পারতেছে। আসলে একটা রাজা এতটা অত্যাচার করত যে গ্রামের মানুষ লাস্টে অতিষ্ঠিত হয়ে গেছিল। 1947 সালে দেশ ভাগ হওয়ার কিছুদিন আগে তারা বুঝতে পারে যে এখন তো এটা স্বাধীন হয়ে যাবে, অন্য একটা দেশ হয়ে যাবে। আমরা এত মুসলিমদের অত্যাচার করেছি, আমাদের এখানে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। তারা কিন্তু তাদের এই বিশাল প্রাসাদ জমিদার বাড়ি রেখে ইন্ডিয়াতে চলে যায়। তারা কখনো আসতে পারেনি আর ফিরে এই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটা এখনকার শুধু একটা পর্যটন কেন্দ্র হয়ে রয়েছে। এটাই বলবো যে আপনারা আসুন, ঘুরে যান, এই জমিদার বাড়ির সঠিক ইতিহাস জেনে যান। এটা হচ্ছে সেই জমিদারের পুকুর, যে পুকুরটার 5টা ঘাট আছে। 5টা ঘাটই কিন্তু পাকা করা ঘাট। এই ঘাটগুলো দিয়ে মানুষ এখানে আসতেছে, আসে বেড়ে যাইতেছে, ছবি টবি তুলতেছে। কিন্তু এখনকার একটা বিষয়, পুকুরে পানি নাই, শুধু ঘাটগুলো আছে, পানি অল্প একটু পানি আছে। বর্ষাকালে এইটা যখন ভরে যাবে তখনকার কিন্তু আরো দেখতে অনেক সুন্দর লাগবে। তো এটাই বলবো যে আপনারা আসবেন, এসে এই জমিদারের অত্যাচারিত যে একটা শাসন আমল ছিল, সেই শাসন আমলটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। পৃথিবীতে অনেক অত্যাচারিত শাসক ছিল, যারা শেষ পর্যন্ত নিজের দেশে থাকতে পারে না, পালায়া অন্য দেশে চলে গেছে। কারণ মানুষ যখন অত্যাচারিত হতে হতে মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মানুষ ঠিকই সামনের দিকে এগিয়ে যায়। তো এখনকার এটা একটা বিনোদন কেন্দ্র, মানুষ হাজার হাজার মানুষ আসতেছে, ঘুরতেছে, ফিরতেছে, দেখতেছে। এই বাড়িটা সেই জমিদাররা নাই। তো আমরা সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখলাম, শুনতে পারলাম যে এখানে অনেক এখন মুভি নাটকের শুটিং হয়। আমার জানা মতে এই জমিদার বাড়িতে একটা মুভি শুটিং হয়েছিল, যে সেদিন বৃষ্টি ছিল, সেই মুভিটা নাকি এই বাড়িতে শুটিং হয়েছিল। যেটুকু আমি জানতে পারলাম, এটা কি সঠিক কিনা আমি জানি না। এখন দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বাড়িতে আসতেছে, কেউ বাধা দিতেছে না। আসলেই যারা অত্যাচারিত করবে তারা কিন্তু বেশি দিন পৃথিবীতে টিকতে পারবে না। বাড়িটা অনেক ভালো লাগলো, তাই ঘুরলাম, আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটা দেখাইলাম। তো আমার ভিডিওটা থেকে আপনারা যদি নিজেরা আসতে চান কিভাবে আসবেন, তো আমি সম্পূর্ণ এখন বলে দিচ্ছি। আপনারা যদি সাভার থেকে আসেন, প্রথম কালামপুরে নামবেন, কালামপুর থেকে অটো বা সিএনজি ধরে আসতে পারবেন এই বালিয়াটি জমিদার বাড়িতে। এসে ঘুরে যেতে পারবেন, এই অত্যাচারিত রাজার সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন, সবাই আমাকে ভুল হলে ক্ষমা করে দিন। আমি চেষ্টা করলাম সম্পূর্ণ ইতিহাসটা তুলে ধরতে আর আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে। দয়া করে ভুল হলে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনার বন্ধু বান্ধব যেন দেখতে পারে। একটা কমেন্টস করবেন, একটা শেয়ার করে দিবেন। আর নতুন কোনো জমিদার বাড়ি নিয়ে খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আসব আমি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি একজন আপনাদের ছোট ভাই হিসাবে এটুকুই কামনা করি। ধন্যবাদ।